1971-এ করাচি বন্দরটাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। করাচি বন্দর এই যেটা দেখছেন এই কমপ্লিট এরিয়া জ্বালিয়ে দিয়েছিল এবং পাকিস্তানের যে নেভাল ওয়ারশিপ ছিল তিনটে ওয়ারশিপ যেটা এখানে ডক ছিল তিনটেকেই জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। এবং এই জ্বালানোর পর আর তখন ওদের গদর পোর্ট ছিল না, এখন বালুচিস্তানের সামনে চাইনিজ একটা নতুন পোর্ট বানিয়েছে যেটার নাম গদর পোর্ট। প্রচুর হাজার কোটি টাকা ওটার মধ্যে ইনভেস্ট হয়েছে, ওখানে করিডোর বানানো হয়েছে, এই ইকোনমিক করিডোর, এই যেটা বারবার বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি বারবার কিন্তু ওটা ক্ষতি পৌঁছচ্ছে। যদি আমরা আইএনএস বিক্রান্তকে যদি আমাদের নেভাল সুপিরিয়রিটি নেভাল শিপ যদি আমরা মুভ করি তাহলে কিন্তু পাকিস্তানের অনেক দুঃখ আছে। করাচি এবং গোয়াদার এই কমপ্লিটলি শেষ হয়ে যাবে, জ্বলে যাবে। করাচি হলো, গোয়াদার পোর্ট হলো, গোয়াদার পোর্টে এমনিতেই ওরা একেবারে অন্তর্দ্বন্দ্বে জ্বলছে, সেখানে বালোচ লিবারেশন আর্মি তারা উৎপাত মাচিয়ে রেখেছে এবং এই সময় যখন এই উত্তেজনার মুহূর্ত অপারেশন সিন্দুর চলছে সেই মুহূর্তেই আইইডি ব্লাস্ট হয়েছে সেখানে, তার নেপথ্যেও নাকি মানে গোয়াদার দেখাচ্ছিলেন, এই যে গোয়াদার পোর্ট। হ্যাঁ, আমার এখান থেকেই একটা প্রশ্ন, এই যে গোয়াদার পোর্ট যেটা আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, এটা পুরো ওই কমপ্লিট এরিয়াটাই হচ্ছে গোয়াদার, এইখানটা পুরো দেখাচ্ছে। হ্যাঁ, এবারে এইখানে এই যে ম্যাপটা আমাদের সামনে আছে, এই হচ্ছে গোয়াদার পোর্ট এবং এই জায়গাটাতেও কিন্তু মানে টার্গেট রয়েছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে। এই জায়গাটাই যে আমরা যেটা দেখালাম কমপ্লিট গোয়াদার পোর্ট, এই পুরো গোয়াদার পোর্ট এবং এইটা চাইনিজরা বানিয়েছে, চীনের দ্বারা, চীনের পয়সা, চীনের ইনফ্রাস্ট্রাকচার, এই কমপ্লিট জায়গাটা চায়না বানিয়েছে। করাচি এবং গোয়াদার এটা হচ্ছে মেন স্ট্র্যাটেজিক অ্যাসেট পাকিস্তানের। কতদিন থাকবে যদি পাকিস্তান এই দুঃসাহসগুলো বারবার দেখায় ভারতের বিরুদ্ধে? আমি জানি না যে ভারতে নেভাল তারা কিভাবে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ওরা চুজ করেছে। যেমন এখানে এয়ারফোর্স এবং আর্মির যে স্ট্র্যাটেজিক এরিয়াগুলো নিয়েছিল ধ্বংস করে এসছে, আরো ধ্বংস হবে। সিমিলারলি নেভাল বেসগুলো এই পোর্ট করাচি অ্যান্ড গোয়াদার কতদিন থাকবে অক্ষত আমরা জানি না। একই সঙ্গে এটাও তো বলতে হয়, কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আর্মির যে নৌসেনার শক্তি বা নেভাল পাওয়ার এটা পাকিস্তানের থেকে কয়েক হাজার গুণ এগিয়ে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন এখানে স্পেসিফিক ভাবে জানতে পারা যাচ্ছে যে ইরান ভীষণ রকম ভাবে মানে ইরান সাপোর্ট করছে পাকিস্তানকে, টার্কি, তুরস্ক সাপোর্ট করছে এবং নেভাল শিপও এসেছে, মানে এটা কি কোন রকম ভাবে ভারতের জন্য বাধা হতে পারে? কোনো বাধা যদি অন্য কোন রাষ্ট্র পাকিস্তানের সময় সামনে দাঁড়িয়ে পেছন থেকে যা ইচ্ছে করলো, তুরস্ক কি পাঠালো, চীন কিভাবে হেল্প হচ্ছে আমাদের দেখার দরকার নেই। যদি সামনের থেকে মানে ক্যামেরার সামনে আমরা যেরকম দাঁড়িয়ে আছি, যদি সামনের থেকে তুরস্ক অথবা অন্য কোনো রাষ্ট্র পাকিস্তানকে সামনাসামনি ভাবে হেল্প করে তাহলে এটা একটা বিশাল আকার হয়ে যাবে। তাহলে এটা আমরা তৃতীয় মহাযুদ্ধ দিকে এগিয়ে যাব, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগিয়ে যাব। যতক্ষণ বাইলেটারালি বিটুইন টু নেশন ততক্ষণ ঠিক আছে, বাইরে যে সব ডায়লগ দিচ্ছে সেটাও ঠিক আছে, বাট এটা যদি চেঞ্জ করে নিয়ে একটা সামনাসামনি লড়াই অন্য রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যোগ দেয় তাহলে we will head to a much larger dimension of war. এরপরে আপনার কাছে প্রশ্ন, খুব স্পেসিফিক একটা প্রশ্ন, আমরা লাহোর দেখলাম, করাচি পোর্ট, গদর পোর্ট দেখলাম, এরপর কোন জায়গা? কারণ আমরা কিন্তু এবারে মূল ভূখণ্ডে ঢুকে এবারে কাউন্টার করব। দেখুন আমাদের যদি স্ট্র্যাটেজিক অ্যাসেট যে ভারত সরকারের যে চিঠিটা, মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে লেটারটা আমরা দেখলাম, আর এবং এই রাত্রিরে 7 এবং 8 মানে গতকাল রাত্রির এবং আজকে ভোর রাত্রিরে যে সব মিস অ্যাডভেঞ্চার পাকিস্তান করার চেষ্টা করেছে, আবার পাকিস্তানকে বার্তা দিলাম, এই 12 জায়গায় ব্লাস্ট হলো। এই 12টা জায়গায় আমরা শুধু এখন ড্রোনের ব্লাস্ট হচ্ছে, আমরা কিন্তু লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করি। আমরা শুধু ড্রোনের মাধ্যম, হারাপ ড্রোন, কিছু হয়তো হিরন ড্রোন যার প্রায় 200 কিলোমিটার তার রেঞ্জ, তার মাধ্যম দিয়ে একটা বার্তা দিলাম। বার্তা এই ওদের যে স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে, এয়ারফোর্স বেস আছে, নাগরিকরা যেখানে থাকে, কেউ ইনজয় করিনি, শুধু ব্লাস্ট করে একটা বার্তা দিচ্ছি ভারতের সঙ্গে ভারতকে ঠেলো না। যদি আমাদের কোনো স্ট্র্যাটেজিক অ্যাসেটে যদি টাচ হয়, পাকিস্তানে কিন্তু যত স্ট্র্যাটেজিক এয়ারফোর্স বেস আছে, এই করাচি বন্দর, গোয়াদার বন্দর এবং এয়ারফোর্স বেস জ্বালিয়ে রাখ করে দেবো। যেমন এই জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে,
সেমনি ভাবে ওদের যে স্ট্র্যাটেজিক অ্যাসেট যেগুলো আছে, স্ট্র্যাটেজিক অ্যাসেট কি কি অ্যাসেট ওদের হতে পারে, যেখানে মিসাইল রেজিমেন্ট আছে। মিসাইল রেজিমেন্ট কোথায় থাকে? যেখানে ওদের হয়তো নিউক্লিয়ার ওয়ারহেড আছে। আমরা আজ তাক বাংলায় দর্শকদের জানিয়েছিলাম যে কোথায় কোথায় ওদের কাছে আছে, 5-6টা জায়গা আমরা ছুঁয়ে চলে গেছি, গ্রিড রেফারেন্স দিয়েছিলাম স্বপন, তোমার যদি মনে থাকে। তো আমাদের এই একইভাবে 21টা 22টার যে লঞ্চ প্যাড অথবা ভাওয়ালপুর এবং মুরুদকে এবং শিয়ালকোট, এটা আপনার সঙ্গে আমি বারবার ডিসকাশন করেছিলাম এবং এটা অনেক আগে ডিসকাশন, আজকে না প্রায় মাসখানেক আগে এটা আমরা ডিসকাস করেছি যে বারবার যে আমাদের ওপর যারা জঙ্গি হানা আনে, কোথা থেকে আনে এবং কিরম ভাবে আনে, সেইভাবে যদি আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট ধরুন কোনো পেট্রোলিয়াম ডিপো, অ্যামিনিশন ডিপো, পোর্ট, এয়ারপোর্ট, এয়ারফোর্স বেস, দিস আর রেলওয়ে স্টেশন, রেলওয়ে হেডকোয়ার্টার্স, এইখানে যদি কোনোভাবে ছোঁয় তাহলে কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলে রেখেছেন যে আমরা এবারে ইন্ডিয়ার যে মানে আর্মি যে ইনস্টলেশনস গুলো রয়েছে সেখানে আমরা অ্যাটাক করব। আপনারা চেষ্টা করেছেন, আপনারা 12-14টা জায়গায় চেষ্টা করেছেন কিন্তু বিফল হয়েছেন। আপনারা ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছেন, আবারও নাস্তানাবুদ হবেন, প্রিপেয়ার থাকুন। এবারে প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটেজিক দিক থেকে অনেক হয়েছে এরকম, এই এলওসিতে মানে তু ম্যা অনেক হয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দীপ্তাংশুদা, আপনি পুরো একেবারে ফ্রন্টে নেমে একদম মানে একদম পাকিস্তানের আপনি ছিলেন, আপনি দেখেছেন সিচুয়েশন। এবারে এই জায়গাগুলো মানে একদম মূল যে ভূখণ্ডগুলো সেই জায়গাগুলো অ্যাটাক করা, এখনো কিন্তু আমরা এলওসি ক্রস করে যাইনি। আমি তো আবার বলছি যে এলওসি আমরা ক্রস করব কিনা করব, ভারতের সিসিএস এবং যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, আমাদের চিফ অফ আর্মি স্টাফ, এয়ার স্টাফ এন্ড নেভাল স্টাফ, ওদের একটা বেসিক স্ট্র্যাটেজি আছে স্বপন। এখানে আমরা ডিসকাস করছি উইচ আর প্রবাবল স্ট্র্যাটেজি, ওদের কাছে এক্সাক্ট অবজেক্টিভ আছে কি করতে হবে। আমরা যেন কেউ না ভাবি এই যে অ্যাটাক 12টা অ্যাটাক আজকে যে সকালে হলো বিভিন্ন জায়গায়, লাহোরে 4টে অ্যাটাক, এই কোনোটাই হঠাৎ কিছু না, দিস আর অল প্ল্যান। সো যে কোনো জিনিস আমরা প্ল্যান করি, আমাদের কাছে টার্গেট আছে, সো উই লক দ্যাট টার্গেট, আমাদের কাছে গ্রিড রেফারেন্স আছে, উই আফটার প্ল্যানিং উই এক্সিকিউট ইট। আর এই এক্সিকিউশনটা কিন্তু মিনিট টু মিনিট হয়, সো উই আর অ্যাওয়্যার আমরা কি করছি। এ করার আগে একটা ওয়ার গেমিং চলে, একদম সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা জানি রাখি 1965-এ ইন্ডো পাক ওয়ারের সময় আমরা কিন্তু লাহোর অবধি পৌঁছে গিয়েছিলাম, ইন্ডিয়ান আর্মি সংযম দেখিয়েছিল, আমরা ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, বক্স দিয়া উন লোগোকে। এইবারে আপনাদের দেখাবো যে কোথায় কোথায় মিলিটারি বেসগুলো রয়েছে পাকিস্তানের, এগুলো নিউক্লিয়ার মিসাইল রাখা রয়েছে। এগুলো আমি বলেছিলাম যেগুলো নিউক্লিয়ার হেড, আমরা 5-6টা জায়গায় দেখিয়ে দিয়েছিলাম। এটা যারা আজ তাক বাংলা রোজ দেখেন তারা জানেন এই আক্রো মিলিটারি বেস, এখানে ওদের রেজিমেন্ট, মিসাইল রেজিমেন্ট আছে। মিসাইল রেজিমেন্টের সঙ্গে এখানে হয়তো আমাদের কাছে যে খবর ওদের নিউক্লিয়ার ওয়ারহেড আছে। আমরা যখন আক্রো মিলিটারি বেস জানি, তার গ্রিড রেফারেন্স আছে। তো এই জায়গাটা যেটা দেখছেন এই অবস্থা থাকবে কিনা, যেটা 7 তারিখ সকালবেলা 1:05-এ যে জায়গাগুলো এরকমই দেখতে ছিল, কয়েক মিনিটের মধ্যে যে আমরা স্যাটেলাইট পিকচার পাই এটা চেঞ্জ হয়ে যায়। এই আক্রো মিলিটারি বেসের যে চেহারা দেখছি, যদি আমাদের খোঁচায় এই চেহারাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে।